তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁস মামলায় গ্রেপ্তার বিজেন্দ্র। জালিয়াতি রুখতে ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস মোদির। সব বাধা পেরিয়েই দেশকে এগিয়ে নিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়। দলীয় বৈঠকে রাষ্ট্রপতি নির্ধারণ, বললেন ফখরুল। সংবিধান অনুযায়ী নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। আলোচনায় হাফ ডজন হেভিওয়েট। এবং ফেনী, ঝিনাইদহ, দিনাজপুর সীমান্তে 23 জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্য রেখায় ফের উত্তেজনা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। শুরুতেই ভারতের ককরোচ আন্দোলন প্রসঙ্গ। অবশেষে ইস্তফা দিলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের মধ্যেই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। এছাড়া ভারতের মহারাষ্ট্রে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলার মূল অভিযুক্ত বিজেন্দ্র গুপ্তকে বিহার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা জালিয়াতির শাস্তির জন্য ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস দিয়েছেন। রোমানা রোমার ডেস্ক রিপোর্ট। অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 10 দিনের চলমান আন্দোলনের মধ্যেই এই ঘোষণা দেন তিনি। সিজিপির তরফে মোট 3টি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার কথা ঘোষণা করে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। জানিয়েছেন গত 10 দিনের ঘটনায় তিনি ব্যথিত। এছাড়া প্রশ্ন ফাঁস মামলার মূল অভিযুক্ত বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেফতার করেছে পুলিশ। এরই মধ্যে গ্রেফতারের পর তাকে পুনে বিমানবন্দরে আনা হয়েছে। এদিকে পরীক্ষা জালিয়াতি রুখতে ও দোষীদের কঠোর শাস্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে নিরাপত্তার স্বার্থে ও যন্তর মন্তরে আন্দোলনকারীদের জমায়েত রুখতে ইতোমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির 18টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু এলাকায় সীমিত করা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। রুমানা রুমা, মোহনা সংবাদ। মেধাবী তরুণ ও দক্ষ উদ্যমী জনশক্তির ওপর ভর করে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের আরেক সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে 2030 সালের মধ্যেই এ শিল্প রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা প্রতিকূলতা আর সীমাবদ্ধতা পেরিয়ে দেশ এখন কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় ও ডিজিটাল সেবায় সফলতা দেখিয়ে চলেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিটের আয়োজন করে খাত সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁওস্থ নব থিয়েটারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক কলকারখানা পরিচালনা সহ সকল ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্যতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির চরম উৎসুকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও জানান তিনি। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন
বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প রপ্তানি আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, দক্ষতার হয়তোবা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশ কৃষি, শিল্প, প্রবাসী আয় ও ডিজিটাল সেবায় সফলতা দেখিয়ে চলছে বলেও জানান সরকার প্রধান। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। পরে সামিটে অংশ নেয়া বিভিন্ন দেশের নানা উদ্ভাবনী স্টল ঘুরে দেখেন তারেক রহমান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দলীয়ভাবে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি সবসময় কঠোর পরিশ্রমে দেশকে একটি ভালো অবস্থানে নিয়ে আসে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সে অর্জন নষ্ট করে দেয়। বিগত 17 বছর ধরে আওয়ামী লীগ কাগজে কলমে অর্থ লোপাট করেছে, বাস্তবে দেশের কিছুই অবশিষ্ট নেই বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে যায় বরাবর, আর বিএনপি ওখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে। যখন গড়ে তুলে একটা জায়গায় নিয়ে যায় তখন আবার সেটাকে ফেলে দেওয়া হয়। এই করতে গিয়েই কিন্তু আমরা দেশটা আর এগোতে পারে না। আগামী রাষ্ট্রপতি কে হবেন দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত 12 প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও আশা করেন রিজভী। যে রাষ্ট্রপতির ব্যাপারে কি সিদ্ধান্ত হবে, এটা দল সিদ্ধান্ত যখন নেবে তখন নেবে, কি নেবে সেটা দল জানে। উচ্চতর নীতি নির্ধারণী ফোরাম আছে, নির্বাহী কমিটি আছে, সেটা দলের বিষয়। আমি ব্যক্তি মানুষ হিসেবে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে শুধু ওইটিকেই বলি যে তিনি পদত্যাগ করেছেন তার শারীরিক অবস্থার অবনতি হবে। ঠিক আছে। সংবিধানের নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ নিয়ে বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীতে মানবাধিকার বিষয়ক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। এমদাদুল হকের প্রতিবেদন। ঢাকার শিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংস্থা অধিকার আয়োজিত সেমিনারে অংশ নেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সহ অংশীজনরা। এ সময় বিচার বিভাগের ভূমিকা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সহায়ক ছিল বলে মন্তব্য করেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান। তৎকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি। বিচার বিভাগ এতটা নেমে গেছিল এই কারণেই এরকম মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে হতে পেরেছে। ফ্যাসিজম সেই দেশের চূড়ান্ত রেজাল্ট, কনসিকুয়েন্স। এই কনসিকুয়েন্স হচ্ছে শুরু করেছে বিচার বিভাগ বাংলাদেশে, এবং বিচার বিভাগকে এই দায় নিতে হবে। আর রাষ্ট্রের প্রতিটি স্তরে ক্ষমতার অপব্যবহার বন্ধ করে মানবাধিকার নিশ্চিতের উপর জোর দেন চিফ প্রসিকিউটর। এটি কিন্তু একটা বিশদ একটা বিরাট সমস্যা আমাদের সমাজ ব্যবস্থায়। এটার সাথে আমাদের সামাজিক প্রেক্ষাপট, সুশাসনের ব্যাপার, এবং আপনি জাস্টিসটাকে কিভাবে আপনি নিশ্চিত করবার জন্য রাষ্ট্রের যে সদিচ্ছা, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। এতে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন শিগগিরই সংসদে তোলা হবে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। গুম প্রতিকার ও প্রতিরোধ আইন সংক্রান্ত আইনের বিষয়ে এই দুইটা আইন পাশ করব না বলে পার্লামেন্টে উঠায়নি। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা আমরা নিয়ে এসেছি 133 অর্ডিন্যান্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে উইল কাম ব্যাক। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সংবিধানে নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানের 123(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। এ সময় সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আগের কোনো মামলা থাকলে তা খতিয়ে দেখা হবে বলেও জানান আইনমন্ত্রী। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। এমদাদুল হক খান, মহানসংবাদ, ঢাকা। এইটা যারা কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, এখন টক অব দ্য কান্ট্রি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শুরু হয়েছে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া। সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। আলোচনায় আছেন হাফ ডজন হেভি ওয়েট প্রার্থী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বঙ্গভবনের দরজা এখন অপেক্ষায় দেশের 23তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই পালন করবেন এ দায়িত্ব। সংবিধান বলছে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করতে হবে। সেই সময়সীমার গণনাও ইতিমধ্যে শুরু হয়েছে। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচিত হন জনগণের পরোক্ষ ভোটে, অর্থাৎ সাধারণ ভোটার নয়, জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসাবে অংশ নেন। সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ও পুরো নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। সংসদে 350 সদস্যের মধ্যে বিএনপিরই রয়েছে 247 জন। 2/3 বেশি আসন থাকায় দলটি যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এ কারণেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা, নতুন রাষ্ট্রপতি হয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও নজরুল ইসলাম খান। এছাড়া সাবেক আমলা ও সাবেক প্রধান বিচারপতিদের নামও ঘুরে ফিরছে রাজনৈতিক আলোচনায়। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান হলেও নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অধিকাংশ দায়িত্ব পালন করেন। তবুও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে কে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল এখন তুঙ্গে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। গণভোটকে অপমান করতে দেওয়া হবে না এবং জনগণ আর ফ্যাসিবাদ চায় না বলেও মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আর বিএনপির ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশে একথা বলেন তারা। 70% জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে। জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হা বলেছে। 70% মানুষ হা বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। রাজধানীতে তীব্র আকার ধারণ করেছে জ্বালানি গ্যাসের সংকট। এতে বিপাকে পড়ছেন সিএনজি চালকরা। তাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সংকটে বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। ফলে দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকরাও। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে।
জ্বালানি গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে নগর জীবন। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গ্যাস চালিত যানবাহনের চালকরা। গ্যাসের এমন সংকটে ক্রমেই ব্যাহত হচ্ছে ঢাকার নাগরিক সেবা। কুড়িল বিশ্ব রোড থেকে 3-4 পাম্প আমি ঘুরে এখানে আসছি। সকাল 9টা বাজে সিরিয়াল দিই, এই যে 12টা বাজতেছে, এখন কেবল সিরিয়াল পেলাম। যেই চাহিদা মতো আমাকে গ্যাসের দরকার, ওই চাহিদা মতো আমরা গ্যাস পাচ্ছি না। নগরীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ অনেক কম। সংকটে নগরীর কিছু সিএনজি ফিলিং স্টেশন বন্ধ, আর যেসব স্টেশনে খোলা রয়েছে সেখানেও গ্যাসের স্বল্প চাপে অনেক ডিসপেন্সার সচল নেই। আমাদের নজলে গ্যাস আসে না, গ্যাসের সংকট, এই জন্য আমরা বসে আছি। গ্যাস ওই মেশিন চালালে গ্যাস পাবে না, তো যা পাচ্ছে ওইটুকু পাবে না। স্টেশন সংশ্লিষ্টদের দাবি, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমেছে ফিলিং স্টেশনগুলোতে। প্রেশার থাকে 160 থেকে 70, প্রেশার আপ ডাউন করে, এজন্য মানুষ গ্যাসও কম পায়। এলএনজি টার্মিনালে নাকি বিস্ফোরণ হয়েছে, সেটা মেরামত চলছে, সেটা মেরামত হলে হয়তো ঠিক হয়ে যাবে। গ্যাস সংকটের এই জাতাকলে পিষ্ট আবাসিক এলাকার বাসিন্দারাও। দিনকে দিন কমছে গ্যাসের চাপ। অনেক এলাকার বাসাবাড়িতে চুলায় জ্বলছে না আগুন, ফলে রান্নাবান্না থেকে শুরু করে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃষ্টি হওয়ার পরে এলাকা পুরো বন্যাতে ভেসে গেল। তারপর থেকে যে গ্যাস নাই, একদমই আসে নাই, 1 মাস হয়ে গেছে প্রায়। গ্যাসের দীর্ঘস্থায়ী সংকট থেকে মুক্তি পেতে দ্রুত ও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় নগরবাসী। তাদের প্রত্যাশা, ভোগান্তির অবসান ঘটিয়ে শীঘ্রই স্বাভাবিক হবে গ্যাসের সরবরাহ। গ্যাসের যে বর্তমান যে সমস্যা হয়েছে, তাতে আমাদের রান্না খাওয়ার খুবই কষ্টকর অবস্থা। গ্যাসের সমস্যাটা আমাদের সমাধান চাইতেছি। জানা গেছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলমান রয়েছে। কাজ সম্পূর্ণ হলে দ্রুতই সমাধান হবে গ্যাসের সংকট। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হামে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 691 জন আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 721 জন, আর হামে আক্রান্ত হয়ে 95 জন মারা গেছে। দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনীর সীমান্তে ভারত থেকে 23 জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার ভোর থেকেই ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে দিনাজপুরে খিয়ার মোহাম্মদপুর সীমান্তে 9 জন, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জন ও ফেনীর শ্রীপুর সীমান্তে 8 জন ব্যক্তিকে পুশিনের চেষ্টা করা হলে তা রুখে দেয় বিজিবি সহ স্থানীয় লোকজন। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ইতিহাসের বাঁক বদলকারী ঘটনা জুলাই অভ্যুত্থান, যেখানে স্বৈরশাসকদের দমন পীড়নের সামনে ঢাল হয়ে শিক্ষার্থীদের রক্ষা করেছিলেন শিক্ষকরা। পুলিশের কাছ থেকে ছেলে মেয়েদের ছাড়িয়ে আনার পাশাপাশি পেটোয়া বাহিনীর হাত থেকে বাঁচাতে আহত হন অনেক শিক্ষক। ছাত্র জনতার প্রতিরোধ যাত্রায় শিক্ষক সমাজের ইতিবাচক ভূমিকার কারণে রচিত হয় এক মহাকাব্যিক রক্তিম ইতিহাস। জুলাই আন্দোলনের শিক্ষকদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মফির রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বর্তমান চিত্র এটি। শান্ত পরিবেশ, যেন স্নিগ্ধতার প্রলেপ টিএসসি আর কলা ভবনে। সবকিছুই চলছে স্বাভাবিক নিয়মে। অথচ 2024 সালের এই সময়ের দিকে তাকালে দৃশ্যপট ছিল ভিন্ন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল চারিপাশ, স্লোগানে স্লোগানে মুখরিত টিএসসি, কলা ভবন, সায়েন্স ফ্যাকাল্টি, চারুকলা অনুষদ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। তখনকার কোটা সংস্কার আন্দোলন অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। রংপুরে আবু সাইদ সহ আরও শিক্ষার্থীর মৃত্যু যেন মানুষের শিরায় আগুন জ্বালিয়ে দেয়। কোটা আন্দোলন গিয়ে ঠেকল সরকার পতনের এক দফায়। 24-এর উত্তাল দিনে তৎকালীন ক্ষমতাসীনদের নৃশংসতার কথা মনে উঠলে এখনও আটকে ওঠেন অনেক শিক্ষার্থী। বলেন, এক পর্যায়ে মনে হচ্ছিল দানবের থাবা থেকে হয়তো বাঁচতে পারবেন না। তখন পিতার স্নেহ, মায়ের মমতায় হায়নাদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন শিক্ষকরা। তারা যেহেতু আমাদের সহযোগিতা করেছে, তখন আমরা বুঝতে পারছি যে এটা আসলে আমাদের যৌক্তিক আন্দোলন। কিছু শিক্ষক যারা নিজেদের নীতি, ন্যায়, নৈতিকতায় অটল ছিলেন, তারা অবশ্যই
আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং তারা পরামর্শ দিয়ে সবসময় ছিলেন। আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর স্বৈরাচার বাহিনীর নির্যাতন মেনে নিতে পারেনি পিতৃতুল্য শিক্ষকরা, তারাও যুক্ত হন আন্দোলনে। 2024 সালের যে জুলাইয়ের যে ছাত্র আন্দোলন, শিক্ষকদের একটা বড় অংশ বলা যায় এই আন্দোলনকে সাপোর্ট দেওয়ার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটটা তখন তাদের নৈতিক দায়বদ্ধতা থেকেই তারা অংশগ্রহণ করেছিল। শিক্ষকদের একটা অংশ যারা আন্দোলনের পক্ষে ছিল তারা ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে ছাত্রদের সাথে আন্দোলন করেছে। হাসিনা প্রশাসনের মদতপৃষ্ট পুলিশের হাত থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হন অনেকে। শিক্ষকরা যখন ছাত্রদেরকে সেভ করার জন্য যেত, হ্যাঁ, তখনও কিন্তু শিক্ষক জিনিসটা শিক্ষক হিসেবে দেখা হতো না। তখন শিক্ষকদের গায়েও কিন্তু আঘাত করতে কেউ কার্পণ্য করে নাই। কেবলমাত্র আন্দোলনের জন্য তাদেরকে ধরে নিয়ে যাবে আর শিক্ষকরা বসে থাকবে, হয়তো ওই তাগিদ থেকে তাদের বিবেক কনসায়েন্স তাদেরকে হয়তো জাগরিত করেছে। অবশ্য দলদাস কিছু শিক্ষকের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তারা সবসময় চেয়েছে আন্দোলন দমন করতে। আরেকটা পক্ষ চেয়েছে না আন্দোলন না হোক, তাদের সরকার আছে সেটাই সাস্টেন হোক। শত চেষ্টা, সহস্র বুলেটেও দমিয়ে রাখা যায়নি ছাত্র জনতার সেই আন্দোলন। রক্তের বিনিময়ে তেজি তরুণরা প্রতিষ্ঠা করে বৈষম্যহীন বাংলাদেশ। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, দেশে ইউরিয়া সহ সকল সারের যথেষ্ট মজুত রয়েছে, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যে শুল্কটা ধার্য করা হয়েছে সেটা সেই একই পরিমাণ। তার মানে গতকাল যে অবস্থা ছিল এবং আগামীকাল যে শুল্কের পরিস্থিতি, সেটা সংখ্যাগত কোনো তারতম্য নাই, শুধু নামের ভিন্নতা। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। প্রতিটা সারের পর্যাপ্ত মজুত আছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনোই কারণ নেই। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন মন্ত্রী। এই মানুষগুলির সার্বিক দায়িত্ব আমাদের। কাজে অতীতের উদাহরণ দিয়ে লাভ নেই। সারা বাংলাদেশে স্বাস্থ্য সেবাটা আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। আর এটুকু বলে যে এখন থেকে এলাকার মানুষ ভালো স্বাস্থ্য সেবা পাবে, অনেকগুলো পরিবর্তন করবে। চিকিৎসা সেবা কার্যক্রম ও রোগীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনেক বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা অ্যাক্সিওসকে জানায়, তেহরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে প্রস্তুতি চলছে। এদিকে দুই দেশের উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ব্যবস্থাপনার বিকল্প নিয়ে আলোচনা করতে ওমানে একটি প্রতিনিধি দল তেহরান পৌঁছেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির কাছে অভিযোগ করেছিল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন। সংস্থাটির অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতি। তবে আইওসি জানিয়ে দিয়েছে ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগ তারা তদন্ত করবে না, কারণ অভিযোগটি তাদের এখতিয়ারের আওতাভুক্ত নয়। ঘটনার সূত্রপাত বিশ্বকাপ চলাকালে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছিলেন তিনি ইনফান্তিনোকে ফোন করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের প্রধান শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁস মামলায় গ্রেপ্তার বিজেন্দ্র। জালিয়াতি রুখতে ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের আশ্বাস। সব মাথা পেরিয়েই দেশকে এগিয়ে নিতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়। দলীয় বৈঠকে রাষ্ট্রপতি নির্ধারণ, বললেন ফখরুল। সংবিধান অনুযায়ী নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। আলোচনায় হাফ ডজন হেভিওয়েট। এবং ফেনী, ঝিনাইদহ, দিনাজপুর সীমান্তে 23 জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্য রেখায় ফের উত্তেজনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর সবার জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।